পড়াশোনার নাম করে দিনের পর দিন ছেলের সাথে রাত কাটানো মেয়েকে আমি বিয়ে করব। ভাবলে কি করে আম্মু? কথা শেষ হতেই বর্জ্যের মতো এক থাপ্পড়ে মিঠু মুখ ঘুরে গেল পাশে। শান্ত চোখে তখন রক্ত জমাট রাগ। নিজের বোনের নামে এমন অপবাদ সে সহ্য করতে পারল না। শান্ত মিঠুর শার্টের কলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, জাহানকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। বিয়ে করবি না মুখে বললেই চলে, কিন্তু ওর নামে মিথ্যা বললে জিভ ছিঁড়ে ফেলবো। ঘরের ভেতর তখন শ্বাস নেওয়ার শব্দটাও ভারী হয়ে উঠেছে। মিঠু ধীরে ধীরে কলারটা ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো। শান্ত মিঠুর গলা ছেড়ে শান্ত কণ্ঠে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, জাহান এখনো স্কুলে গদিও পার করেনি, কখনো বাইরে পড়তে পাঠায়নি স্কুল ছাড়া। বাইরে বান্ধবীদের সাথে রাত কাটানো পারমিশনও নেই ওর। আর তুই কিনা বলছিস ছেলেদের সাথে। সি মিঠু। সৈয়দ আজিজ চুপচাপ বসে আছে। দুই ছেলে যেন আগুন আর ধোঁয়ার মতো একে অপরকে ধ্বংস করছে। তার চোখে হতাশা। আজকে বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু তা সে কাউকে বুঝতে দিতে চায় না। অবশেষে গম্ভীর কণ্ঠে বললেন, মিঠু, জাহানের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সেই 14 বছর আগে থেকে। জাহান মামুনি এমন কিছু করেনি, তুমি চুপচাপ বিয়ে করে নাও। এভাবে বিয়ে ভেঙে দিলে সব শেষ হয়ে যাবে না। জাহান তোমার বউ হবে, এই বাড়ির মেয়ে এই বাড়িতেই থাকবে, ফাইনাল। কিন্তু মিঠু ঠোঁটের কোণে হালকা হাসি টেনে তাচ্ছিল্যর সুরে বলল, যে মেয়ে 14 বছরেই নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিয়েছে, তাকে তো আমি তাকিয়েও দেখব না। আর আপনি বলছেন বিয়ে করতে, হাউ ফানি। সে হাসি যেন বিষের মতো ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণে। মিঠু আবার চোখ ঘুরিয়ে তরকুলের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা, আমি কালই চীনে চলে যাচ্ছি। জাহানের সম্পর্কে এসব সবাইকে জানানোর একটাই কারণ, ওই যে তারিকুলকে দেখছেন, ও আমার বেস্ট ফ্রেন্ড। এই নষ্টায় মেয়েকে বিয়ে করতে এসেছে, আমার বিয়ে খেতে না। আমি বিয়ে না করলেও ও জাহানকে বিয়ে করবে, তাই এসেছে। ভালোবাসে বলে কথা। ঘরটা নিস্তব্ধ, কেউ যেন কথা বলার সাহস পাচ্ছে না। উপস্থিতি সবাই, কাজী আত্মীয়, তরিকুলের পরিবার হতবাক। সৈয়দ আজিজ মুখ তুলে একবার ছেলের দিকে, একবার অতিথিদের দিকে তাকালেন। শান্ত আবার এগিয়ে এসে কঠিন কণ্ঠে বলল, বাজেনা বকে ভালোই ভালোই বিয়েটা কর, না করলে এখান থেকে বের হয়ে যা। মিঠু ঠান্ডা হেসে জবাব দিল, ও আমি তো এত তাড়াতাড়ি যাব না, তরিকুলও আমার সাথে যাবে। সে শান্তকে পাশ কাটিয়ে তরিকুলের মায়ের সামনে দাঁড়ালো। চোখে কৌতূহল, মুখে তাচ্ছিল্য। তা আন্টি জাহানকে কি এখনো বাড়ির বউ করে নিয়ে যাবেন? নিতেই পারেন, সুন্দরী আছে ছেড়ি নেন, কোনো সমস্যা নেই। তরিকুলের পিওর ড্রেস বলে কথা, আমি চললাম। রাতে বাসায় ফিরবো না আম্মু। মিঠু ভেবেছিল তরিকুলের মা চুপচাপ চলে যাবেন। মিঠু যে ভরা মাটির হাড়ি ভেঙেছে, এতে অনন্ত তরিকুলের মায়ের মতো মহিলা তো কখনোই জাহানকে নিজের বাড়ি বউ হিসাবে মানবে না। কিন্তু ঠিক উল্টোটা হলো। তরিকুলের মা ধীর কণ্ঠে বললেন, ভাইজান, আপনার অনুমতি থাকলে আমার জাহানকে আমার বাড়ি বউ করতে চাই। মিঠু যা বলেছে ওসব বাদ দিন, তরিকুলের পছন্দে আমাদের সম্মতি আছে। এখন আপনাদের অনুমতি চাই। মুহূর্তেই মিঠু চোখে ঝড় বয়ে গেল। সে চুপ করে কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে থেকে হঠাৎ গর্জে উঠল, কি বলবেন আন্টি? কি বললেন আন্টি? আমি মিথ্যে বলছি? আপনি জাহানকে জিজ্ঞেস করুন কাল রাতে ও কোথায় ছিল। আমি মোর ঘরে গিয়েছিল কিনা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবার চোখ ঘুরে গেল জাহানের দিকে। লাল শাড়ি, সোনালি চুড়িতে আবৃত মেয়ে, মুখে লজ্জা ও বিষাদের ছায়া। জাহান কোনো কথা বলে না। জাহানের মা জাহানারা বেগম কাপা কণ্ঠে বললেন, জাহান তো কাল ভাবির রুমে ছিল, আমার ঘরে না। মিঠু তার সিলোর হাসি দিল, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, তা আম্মু তুমি কিছু বলছো না কেন?
মিনারা বেগম তোতলাতে তোতলাতে বললেন, কাল তো জাহান আমার ঘরে আসেনি, ও তো তাজের ঘরে পড়তে গিয়েছিল, আমার কাছে ঘুমাবে এটা বলেনি। ঠিক তখনই পেছন থেকে শক্ত স্থির এক কণ্ঠে ভেসে এলো, কি বলতে চাইছিস মিঠু? হ্যাঁ, জাহান আমার ঘরে ছিল। তো এতে কোনো মহাভারত অশুদ্ধ হলো শুনি তো? সবাই ঘুরে তাকালো তাজের দিকে। সিঁড়ি পাশে চেয়ারে বসা ছেলেটি চোখে সাহস নিয়ে উঠে দাঁড়ালো। মিঠু চোখে তখন বিস্বাদ ঝলক। সে ঠান্ডা কণ্ঠে বলল, মহাভারত অশুদ্ধ না হলেও জাহান অশুদ্ধ হয়ে গেছে। তাদের সকাল থেকে এমনিতেই মাথা গরম ছিল, এখন আবার সব উইকো ঝামেলা ভালো লাগে না। সে দাঁতে দাঁত চেপে এক ঝটকায় এগিয়ে এসে গর্জে উঠল, নিয়ে যা বলার আমাকে বল। তোর শত্রুতা আমার সাথে জাহানকে কেন টানছিস? ও বাচ্চা মেয়ে, এসব চাপিয়ে দিতে চাস কেন? গেমে দুর্বল পারস, টানিস না। জাহান দুর্বল, তাও কতটা দুর্বল মাপা শেষ। মিঠু ঠোঁট বাঁকিয়ে হেসে জবাব দিল। তাজ উত্তেজনায় কাঁপছে, তর্কে জবাবে তর্ক ছুটছে, বাক্যগুলো শুরু হয়ে ঘুরছে একে অপরের চারপাশে। অবশেষে তাজ চিৎকার করে বলল, মা মিঠুকে চুপ করতে বলো, জাহানকে বিয়ে করবে না। সেটা সরাসরি না বলে এমন হেয়ালি কেন করছে? রাতে জাহান আমার বিছানা শুয়েছিল, কিন্তু আমি রুমে ছিলাম না, আমি জিম রুমে ছিলাম। মিঠুর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল কথায়। জিম রুমে আমি আর বাবাই ছিলাম, আমিও ছিলাম। তোমরা যাওয়ার পর গেছি, 2:30 পর্যন্ত জিম রুমে ছিলাম, তারপরই আমি গেছি। তুই বলবি আর আমি বিশ্বাস করব। তোর অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। মানে তুই বলতে চাইছিস আমি মিথ্যে বলছি? তুই ইচ্ছা করে মিথ্যা অপবাদ দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এবারে তুই আমার থেকে বেঁচে দেখা, পরেরটা পরে দেখা যাবে। মিঠুর মুখে জয়ের হাসি ছড়িয়ে পড়ল। সে শীষ বাজিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শান্ত চুপচাপ চলে গেল কাউকে কাজীকে নিয়ে। এতক্ষণে সবাই বুঝে গেছে এই বিয়ে হবে না। সবাই একে একে চলে যেতে থাকে। এই বিয়েটা ঘরোয়া ভাবলেও হলেও নিজেদের কিছু আপনজনের ডাকা হয়েছিল। বিয়েটা যেহেতু হচ্ছে না, তাই সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, বিদায় জানিয়েছে। ঘরে রয়ে গেল শুধুই ভাঙ্গা সম্পর্কের ধ্বনি। তরিকুলের মা বিদায় জানাতে মিনার বেগম আর জাহানারা বেগমের কাছে এসে বললেন, জাহানারা আপা, মিঠু কথা সত্যিও হতে পারে, সে শুধু শুধু এমন করবে না। আগে ভালো করে দেখা উচিত পানি কোথা থেকে গড়ানো শুরু করছে। তারপর একে একে সবাই চলে গেল। রাত গভীর, জাহানারা ঘরে আলো জ্বলে। শান্ত এখনো ফেরেনি, আর এদিকে বাড়িতে পুরো আগের মতো হয়ে গেছে। এখন আর সন্ধ্যার মতো মানুষ নেই, সবাই তো চলেই গেল, কেউ রইল না। জাহান বসে আছে নিঃশব্দে। জাহানারা বেগম তার কানের গলায় গহনা খুলে দিচ্ছেন। মিনারা বেগমও হেসে হাত লাগিয়েছে শাড়ি খুলতে। মিনারা বেগম ধীরে ধীরে শাড়ির পিন খুলছে। শাড়ির পিন খুলে হিজাবের পিনগুলো খুলে দেয়। মিনারা বেগম হিজাবের পিন খুলতে খুলতে থেমে গেলেন। জাহানের গলার দিকে তাকাতেই চোখ কেঁপে উঠল। নখের আঁচড়, হালকা রক্তের দাগ। মিনারা বেগম জাহানারা বেগমকে চোখের ইশারা করে। জাহানারা বেগম মিনারা বেগমের ইশারা অনুযায়ী জাহানের গলায় তাকায়। তাকাতে সে আটকে ওঠে। মনে মনে ভয় জমা হচ্ছে বিন্দু বিন্দু। জাহানারা বেগম ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, জাহান আম্মু, তোমার গলায় তাজ আঁচড় কেটেছে? জাহান নিঃশব্দে মাথা নাড়িয়ে না বোঝালো। জাহানারা বেগম মিনারা বেগমের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না, তার চোখে জল গড়িয়ে পড়ল। মিনারা বেগম চুপচাপ ব্লাউজের কলা সরিয়ে দেখলেন কাঁধে। হাতে কনুইয়ের উপরে রক্ত জমাট বেঁধে আছে। হাতে কনুইয়ের উপরে রক্ত জমাটগুলো কালো হয়ে গেছে। ফর্সা ত্বকের কুচকুচে কালো দাগ বসে গেছে। মিনারা বেগম হাফ সাফ করা জাহানারা বেগমের হাত আঁকড়ে ধরে বলে, ভাবি, এসব কি? জাহানারের বয়স 14 বছর, তাই জাহানারা সরাসরি কিছু না বলে ইনিয়ে বিনিয়ে জানার চেষ্টা করে। জাহানারা বেগম চোখের অশ্রুবা হাত দিয়ে মুছে জাহানারার উদ্দেশ্যে বলে, কাঁধে রক্ত জমাট বেঁধেছে তাজের জন্য। জাহান চোখ নামিয়ে হা বলল। জাহানারা বেগম তেতে উঠলেন, তাজের জন্য মানে কি? ও কি জোর করেছে? মুখে কথা ফোটে না। জোরে বল, আমি কানে কম শুনি, জোরে বল। জাহানারা বেগম জাহানকে কথা বলতে বলতে জাহানের গালে একের পর এক থাপ্পড় দিয়ে যায়।
জাহানারা বেগম যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। মিনারা বেগম শান্তভাবে তাকে থামিয়ে বললেন, আহ ভাবি থামো তো, মেয়েটাকে এখন কিছু বলো না। তা যা করেছে তা অত্যন্ত ভুল। আমি নিজে দাঁড়িয়ে থেকে জাহানা তাজের বিয়ে দেব। শান্তকে ফোন করো, কাজীকে নিয়ে আসতে বলো। জাহানারা বেগম মিনারা বেগমের কথা ও অর্থ বুঝতে পেরেই তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, কি বলতে চাইছেন ভাবি? তাজের সাথে জাহানের বিয়ে এ হয় না। তাজ আজ নয়তো কাল বিদেশে চলে যাবে। আমি আমার মেয়েকে কোলছাড়া করতে পারবো না। মিনারা বেগম অসহায় দৃষ্টিতে যা এর দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, মিঠু না হয় জাহানকেই বিয়ে করবে না, কিন্তু তাজ এমন করবে না। আমি তাজকে বললে সেই বিয়ে করবেই। আরও তো দেখছি জাহানের মুক্ত হয়ে আছে। ভাইয়ের হবু বউ হওয়া সত্ত্বেও জাহানের সাথে যাই হোক, তুমি শান্তকে ফোন করো। এই কথাগুলো জাহানারা বেগমেও অন্তর কাঁপিয়ে দিল। জন্মের পর থেকেই মেয়েকে বুকে আগলে রেখেছেন। মিঠুর সাথে ছোটবেলায় বিয়ের কথা ভেবেছিলেন, যেন মেয়ের কাছে থাকে, বিদেশ না যায়, নিজের চোখে হারাল না হয়। আজ তাজের সাথে বিয়ে মানেই জাহান চলে যাবে দূর দেশে, আর সে ভয়ই তাকে পেয়ে বসেছে। তিনি কাপা গলায় বললেন, না ভাবি, তাদের সাথে জাহানের বিয়ে দেব না। মিঠু না করলেও অন্য কাউকে দেব, এখানেই আশেপাশে। তবু জাহান বিদেশে যাবে না, আমার একমাত্র মেয়ে। ও চলে গেলে আমি বাঁচব কি করে? তার যা করেছে তার শাস্তি পাবে, কিন্তু জাহানকে আমি দূরে যেতে দেব না, কখনো না। এ বলতে বলতে জাহানারা বেগমের চোখে ভেসে উঠল কিছু পুরনো তিক্ত স্মৃতি। হঠাৎ তার শ্বাস দ্রুত হয়ে উঠল, মুখে অপুষ্ট কথা। কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ও আমার মেয়ে আমার কাছেই থাকবে, ও বিদেশে যাবে না, কখনো না। বলতে বলতে তিনি মেঝেতে বসে পড়লেন। মিনারা বেগম ছুটি এসে তার কাঁধে হাত রাখলেন, গালে সান্ত্বনায় স্পর্শ দিয়ে বললেন, ভাবি, জাহান কোথাও যাবে না, তাদের সাথে বিয়েও হবে না। তুমি শান্ত হও। দেখো, জাহান তো খাটে বসে আছে, ও তোমাকে ছেড়ে যাবে না। এ কথা শুনে জাহানারা বেগম হঠাৎ জাহানের দিকে তাকালেন। জাহান খাটের পাশে বসে কাঁপছে। মায়ের অবস্থার দিকে সে দ্রুত এসে মায়ের মাথার কাছে বসে পড়ে। জাহানারা বেগম মেয়ের বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সেই কান্না থামার নয়। মিনারা বেগম কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে জাহানারা বেগম প্যানিক করছে। শ্বাস করতেও যেন কষ্ট হচ্ছে জাহানারা বেগমের। জাহান কাঁদতে কাঁদতে মায়ের হাতে পায়ে মালিশ করতে লাগলো। হঠাৎ কান্নার শব্দে সৈয়দ আজিজ ও তাজ ছুটে এলেন রুমে। জাহানারা বেগমের শ্বাস দ্রুত, মুখ ফ্যাকাশে। জাহান কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবাই মা কিছুই বলছে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। তাজ বাবার দিকে তাকিয়ে আতঙ্কি গলায় বলে উঠল, আব্বু, গাড়ি বের করো, আসছি কে চাচি, হাসপাতালে নিতে হবে। আজিজ তাড়াতাড়ি গাড়ি বের করতে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন জাহানারা বেগম তখন নিস্তেজ, জ্ঞান হারিয়ে মিনারা বেগমের কোলে পড়ে আছেন। রুমে স্তব্ধতা নেমে এলো, কেবল জাহানের কান্না আর মিনার শব্দ, অশ্রু। আজিজ তাড়াতাড়ি বললেন, মিনারা, গাড়ি তৈরি, তাড়াতাড়ি ওঠো। কিন্তু মিনারা বেগম স্থির হয়ে বসে রইলেন। ফ্যাকাশে মুখে রক্তিম চোখ তুলে বললেন, দেখছো না আজিজ, ভাবি প্যানিক করেছে, তাও তোমার সেই গুণধর ছেলের জন্য। মিঠু মিথ্য বলেনি। কেন মা মেনে নেবে না মেয়ের কলঙ্কের দাগ? এই কথা যেন বজ্রপাতের মতো পড়ল সৈয়দ আজিজের ওপর। তিনি ছেলের দিকে তাকালেন, তার হতবুদ্ধি জাহান নির্বাক, মায়ের পা জড়িয়ে কাঁদছে। তাজ ভাঙা গলায় বলল, আম্মু, আপনি কি বলছেন? আমি কিছু করিনি, আমি তো জিম করেই রাতে ছিলাম। মিনারা বেগমের কণ্ঠ কঠিন, কি মিথ্যা বলো? জাহানের শরীরে দাগগুলো মিথ্যা, আমার চোখে মিথ্যা। তাজ হসকচিয়ে জাহানের দিকে তাকালো। জাহান নিঃশব্দে মায়ের পায়ের কাছে গুটিয়ে বসে আছে। মিনারা হঠাৎ দাঁড়িয়ে আজিজকে বললেন, তাজ জাহানকে বিয়ে করবে এই মুহূর্তে। তুমি কাজী ডাকো আর ভাবির জন্য ডাক্তার ডাকো। আজিজ আমতা আমতা করে বললেন।
কিন্তু তাজ তো বলেছে কোনো কিন্তু নয়। মিনারার গলায় বর্জ্য, এখনই বিয়ে হবে, ভাবির অবস্থা আমি দেখতে পারছি না। তাজ অসহায় কণ্ঠে বলে উঠল, আম্মু অন্তত আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কথা শেষ হওয়ার আগেই মিনারা বেগম তাজের গালে জোরালো থাপ্পড় বসিয়ে দেয়, মুখে কঠিন শব্দ, চুপ কর, এ থাপ্পড়টা আগে মারা উচিত ছিল। যখন জাহান কাঁদতে কাঁদতে বলতো ভাইয়া আমাকে মারে, তখন ভাবতাম রাগে মারে, পড়া না পারলেও থাপ্পড় দেয়। বুঝিনি আমি একটা কুলঙ্গার মানুষ বানাচ্ছি। তাজ স্থির হয়ে রইল, দেওয়ালে হেলান দিয়ে চোখে জল জমে উঠল। মায়ের সেই ঘৃণা ভরা চোখ তার বুকের ভেতর ছুরি চালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই জড়ো হলো। কাজী এলেন, ডাক্তার এলেন, জাহানারা রুমে চিকিৎসা চলতে লাগলো। ড্রয়িং রুমে কাজী কাগজ বের করে বললেন, দেনমোহর কত রাখবো? কাজী সাহেবের কথায় মিনারা বেগম ঠান্ডা গলায় বললেন, 50 লাখ, আর একটা শর্ত, যে ডিভোর্স দেবে তার সব সম্পত্তি উল্টোর দিকে চলে যাবে। তাজ বিস্মিত গলায় বলে উঠল, আম্মু এটা কেমন শর্ত? চুপ করো, এখন বিয়ে হবে, পরে গিয়ে ডিভোর্স ধরিয়ে দেবে, সেটা এহ জীবন সম্ভব হবে না আমি থাকতে। সৈয়দ আজিজ কিছু না বলে চোখের ইশারায় কাজীকে ইঙ্গিত দিলেন। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। তাজের মনে হলো যেন সে আর এই ঘরে নেই, অন্য এক শূন্যতায় ডুবে যাচ্ছে। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। কাজী কাজক গুছিয়ে বললেন, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু মেয়ের বয়স এখনো 18 হয়নি, তাই রেজিস্ট্রেশন করে রাখা যাবে না। এখন আপাতত এটা আমার কাছে থাক, কোর্টের সময় মতো আমি পৌঁছে দেব। সবাই যখন নীরব, ঠিক তখনই সিঁড়ি মাথায় দাঁড়িয়ে থাকা জাহানারা বেগম কণ্ঠ কেঁপে উঠল। তিনি দৌড়ে নেমে এসে চিৎকার করে বললেন, এটা কি করলো তোমরা? আমার সুখ সহ্য হয় না তোমাদের? ও আমার মেয়ে, ও যাবে না কোথাও। তাজ বলো না ও যাবে না বিদেশে। তাজ স্তব্ধ দাঁড়িয়ে, কণ্ঠ কাঁপছে, কিন্তু আম্মি আমাকে তো। কথা শেষ করার আগেই জাহানারা বেগম আবার ঢলে পড়লেন নিস্তেজ তাজের বুকে। জাহানারা বেগমকে তার রুমে নিয়ে আসা হলো। ডাক্তার সাইলা চেক আপ করে বলেছেন, জাহানারা ম্যাম কোনো এক বিষয়ে ভয় পায় যা তার প্যানিকের কারণ। এমনটা চলতে থাকলে ম্যাম তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলবেন। ম্যামকে ভালোভাবে দায়িত্ব পুরো পরিবারের বহন করতে হবে। ওনার চিন্তা আর মানসিক চাপ কমাতে হবে। আমি যে ওষুধ দিয়েছি এগুলোর উপর ভরসা রাখা উচিত হবে না। আপনারা ভালো ডাক্তার দেখান। ডাক্তার সাইলায় কিছু ওষুধ সেবন করিয়ে দিল, সে চলে গেল। জাহানারা বেগমকে ওষুধ খাইয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তাই সে এখন গভীর ঘুমে আসন্ন। মিনারা বেগম নিজের রুমে চলে গেলেন। রুমে রয়ে গেল জাহানারা বেগম আর জাহান। জাহান তার মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আজ যা হয়েছে তা সে অল্প হলেও বুঝেছে। তাদের সাথে বিয়ে হয়েছে এ কথা মনে পড়তেই জাহানের মন খারাপ হয়ে গেল। সত্যিই জানতো মিঠু ভাই তার স্বামী হবে, তাই তো সে ভেবেই নিয়েছিল মিঠু ওর ভাই না স্বামী হবে। তাই তো মিঠু ভাইয়ের সামনে যেত না। বছর খানেক আগে যখন তাজ এলো, তখন মিনারা বেগম জাহানকে বাইরে পড়াবে না, যেহেতু তাজ সায়েন্সের ছাত্র, তাই সে জোর করে তাজের কাছে জাহানকে পাঠাতো, পড়াতো। জাহান কেবলমাত্র তখন 9 ক্লাসে উঠেছে। এখন তো পরীক্ষার সময় হয়ে এসেছে। এসব ভাবতে ভাবতে জাহান ঘুমের রাজ্য পাড়ি জমায়। গভীর রাতে মিঠু বাড়িতে ফিরে আসে। এখন আনুমানিক রাত 3:30টার মতো হবে। মিঠু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে হল ডেটে আলো জ্বলছে, যার প্রভাবে স্পষ্ট দেখা যাচ্ছে মিঠুর রক্তিম চোখ, যেন সেই আগুনের সূত্রে জ্বালিয়ে দিতে পারে এ বাড়ি। মিঠু ড্রয়িং রুমে আলো না জ্বালিয়েই সোফায় বসে পড়ে। মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, মাথা চিন্তায় ভার হয়ে গেছে। এখন একটু পানির খুব প্রয়োজন। শরীরে কালো শার্টটা ঘামে ভিজে লেপটে আছে বাহুডোরে। এখন এই অবস্থায় কেউ মিঠুকে দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মিঠু এতে কোনো হেলদোল নেই। সে ডাইনিং টেবিল থেকে গ্লাস নিয়ে পানি ঢালে। পানি ঢালার সময় হঠাৎ তার চোখ আটকে যায় তাজের রুমের দিকে। হঠাৎ আলো জ্বলছে উঠেছে তাজের রুমে। মিঠুর কপালে ভাঁজ পড়ে। এত রাতে যদি তাজ ওর দেখে নেয় তাহলে ও কন্টাক্ট করতে এবারও ছাড়বে না।
অবশ্য এই স্থানে তাজ থাকলেও মিঠু এই সুযোগ ছাড়তো না। মিঠু ভাবে তাজ যদি পানি খাওয়ার জন্য নিচে আসে তাহলে তো ওরে দেখে ফেলবে, তাই তাজ জগ গ্লাস নিয়ে কিচেনে চলে গেল। মিঠু পানি খেয়ে সেখানে গায়ের শার্টটা খুলে কাঁধে ঝুলিয়ে নিল। খুব খিদে পেয়েছে, তাই ফ্রিজ থেকে একটা পিঠা নিয়ে খেতে শুরু করে। অনেকক্ষণ যাবৎ কিচেনে থাকার পরে যখন দেখলো তাজ নিচে আসছে না, তখন সে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই দেখতে পায় তাজ তার ঘরে আলো জ্বালাচ্ছে আবার নিভাচ্ছে। মিঠু বিরক্ত হলো এতক্ষণ কিচেনে থাকার পরও তাজ তাকে দেখলো। কিরে? মিঠু বিরক্তি শব্দ বের করে আবার চলে যেতে নেয়। এবার তাজের রুমে আলো তুরিং বেগে জ্বালালো আর বন্ধ করা বাড়তে থাকে। মিঠু মনে মনে কিছু ভেবে তাজের রুমের দিকে এগিয়ে যায়। তাজের রুম বেরানো। সে দুবার নক করে কিন্তু কোনো জবাব পায় না। তো তাজের ওপর বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, তাজের বাচ্চা, আমি ভেতরে ঢুকলাম কিন্তু এবারও ভেতর থেকে কোনো জবাব এলো না। এবার সে দরজা ঠেলে ভেতরে ঢুকে গম গম সুরে বলে ওঠে, এভাবে ডাকছিস কেন? পাশের ঘরে বড় ভাইকে ডাকতে লজ্জা করে না? তাজ রকির চেয়ারে বসে দুলতে দুলতে বাতিল সুইচ টিপছে। দেখেই বোঝা যাচ্ছে রহস্য ঘিরে আছে তাজকে। তাজ মিঠু গমগমে কণ্ঠে বিরক্ত হয়। এমনিতে তার মস্তিষ্কে প্রশ্ন বর্ণ বইছে। যখন সবাই ঘুমিয়ে পড়েছিল রাত 2টোর সময় তাজ জাহানারা বেগমের রুমে যায়। জাহানারা বেগমকে ইনজেকশন দেওয়া হয়েছে, তাই সে বেঘরও ঘুমাচ্ছে। জাহানারা বেগমের গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তাজ তার ঘড়ির লালচে বাতিটাকে জ্বালিয়ে জাহানের দিকে গিয়ে বসে। জাহান বেঘরও ঘুমাচ্ছে দেখে তাজ স্বস্তির নিঃশ্বাস নেয়। তাজ আলতো হাতে জাহানের কাঁধে হাত রেখে হালকা টানে জাহানারা বেগমের থেকে ছাড়িয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। জাহানের মুখখানিতে ফোলা ফোলা ভাব ফুটে ওঠে। তাজ আলতো করে জাহানের চিবুক উপর তোলে, কিন্তু এতে তাজের কোনো লাভ হলো না। জাহান ওড়না গলায় পেঁচিয়ে ঘুমিয়ে আছে। তার জাহানের গলা থেকে ওড়না সরিয়ে আটকে ওঠে। ঘড়ির লালচে আলোতে জাহানের গলা দাগগুলো আরো জীবন্ত হয়ে উঠেছে। সাথে সাথে তাজের চিবুক কঠোর হয়ে যায়। চোখের আগের আভাস বেড়েই চলেছে। ধূসর মণিযুক্ত চোখের আশেপাশে যেন অগ্নুপাত বেড়ে ওঠে। তার সাথে সাথে ঘড়ির আলো নিভিয়ে দেয়। সে জাহানের সাথে এমন কিছু করেনি। কাল সে জিম ঘরে নয় বরং কোর্টে ছিল। জরুরি কাজে তাকে বেরিয়ে যেতে হয়েছিল। তার খেয়ালই ছিল না যে জাহানকে তার ঘরে রেখে আসবে। তার যখন বেরিয়ে যাচ্ছিল তখন সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকায় মিঠুকে দেখেছিল। এসব মনে পড়ে যায় তাজের। এটা যেন তার মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। এসবের পর থেকে তার শুধু মিঠুর অপেক্ষায় বসে আছে। ড্রয়িং রুমে সিসি ক্যামেরা রেখে রুমে বসে আছে রকির চেয়ারে। মিঠু আগমনে তাজের রাগ যেন অগ্নিপীড়িতে পরিণত হয়েছে। সে শান্তভাবে মিঠু থেকে সব জানতে চায়, তাই দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। শান্ত কণ্ঠে বুলি ছড়িয়ে দেয়, তুই জাহানের সাথে কি করেছিস? তাজের শান্ত কণ্ঠে বলা কথায় মিঠু হেয়ালি করে হাত বাড়িয়ে বলে, যা বাবা, আমি কি করলাম? নাটক বন্ধ কর। তুইও জানিস আমি কাল বাড়ি ছিলাম না, আর আমিও জানি। এভাবে ফাঁসিয়ে দিলি কেন? আর জাহানের ও অবস্থা তুই করেছিস। মিঠু গিয়ে তাজের খাটের ওপর শুয়ে পড়ে। হাতের উপর ভর দিয়ে তাজের দিকে তাকিয়ে বলে, নো, ইউ আর রং। তুই বাড়ি ছিলে কি ছিলে না তা আমি কিভাবে জানবো? আমি বাবাইয়ের সাথে ছিলাম, এটা সবাই জানলেই চললো। তাজ রকির চেয়ার থেকে উঠে রকি চেয়ারে হাতলে হেলান দিয়ে পকেটে থেকে একটা মিনি রিমোট বের করে ঘোরাতে ঘোরাতে কণ্ঠে রসিকতা আর রহস্য মিশ্র করে বলে, হুম, গুড জব। আমিও কিন্তু আজ বাড়ি থেকে বের হইনি, আর ফ্ল্যাটে ও যায়নি। তাজের ভাব ভঙ্গি মিঠুর শরীরে আগুন ধরিয়ে দিতে সক্ষম। মিঠু বুঝে যায় এতক্ষণ যাবৎ যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। শত শত গার্ণ ছড়িয়ে পড়েছে, খুঁজতে তাকে তাই লুকিয়ে রেখেছে। মিঠু হুঁশিয়ার করে শক্ত দৃঢ় কণ্ঠে বলে, তাজ, তুই কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। তোকে আমি সাবধান করছি, তোর সাহস কিভাবে হয় মম আপুকে কিডন্যাপ করার? তাজ তরিং বেগে মিঠুর দিকে তাকিয়ে মুখে একটা গা পোড়ানো হাসি ফুটিয়ে তোলা
হেসে হেসে বলে, হে ব্রো কুল, আমি তো বললাম আমি কোথাও যাইনি। মিঠুর শোয়া থেকে উঠে বসে নাকের ডগায় ঘাম জমাতে শুরু করেছে। সে তার চুলে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরে। মিঠু মাথা নিচু করে আরো চোখে তাদের দিকে তাকিয়ে বলে, ছোট্ট ছোটের মতো থাক, বড়দের সাথে লাগতে আসিস না। ভালোই ভালোই বল মম আপু কোথায়? তাজ তার ডান হাতে 3টে আঙুল দেখিয়ে বলে, 3 মিনিটে বড়, মাত্র 3টি মিনিট। এটাকে বড় বলে না, এটা হয় প্রতিদ্বন্দ্বী। আমিও বলেছি তুই সত্যি করে বল, জাহানের এই অবস্থায় কেন করলে? আমি তোর জিন্দেগি বরবাদ করে দেব। ভুল জায়গায় ভুল করে ফেলেছিস, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। 1-2 মিনিটের নয়, পুরো 3 মিনিটের বড় আমি, তাই সম্মান দিয়ে কথা বলবি। তাজ একটু হালি করে বলে, বাহ সৈয়দ মাইনুল, মিঠু সম্মান চাচ্ছে, তাও আমার কাছে। তা কথা আছে তো, সেখানে শুয়ে স্বপ্ন দেখছিস? না মানে আমি শুনেছি মানুষ ছেঁড়া কথায় শুনে লাখ টাকার স্বপ্ন দেখে, আর তুই তো পুরো ভেঙ্গের স্বপ্ন দেখছিস। বাদ দে কাজের কথায় আয়। মিঠু নাকের ঘাম মুছে নেয়। সে রেগে গেলেই নাকের ডগায় ঘাম জমে। মিঠু সিরিয়াস হলে দৃঢ় কণ্ঠে বলে, তুই আমার ফ্ল্যাটে গেছো ভালো কথা, তুই মম আপুকে কিডন্যাপ কেন করলি? তাজই একই টেনে বলে, তুই বিয়ে করবি না ভালো কথা, তুই জাহানকে কলঙ্কিত কেন করলি? আমি করিনি। মিঠু আমাকে ভদ্র থাকতে দে, আমি চাই না তোর সাথে ঝামেলা করতে। মিঠু তাদের কথাগুলো পছন্দ হচ্ছে না, সে আবার রেগে যাচ্ছে। মিঠু এবার খাট থেকে নেমে বলে, তাহলে আর কি, সরে যা আমার রাস্তা থেকে। কেন আসতে গেলি দেশে? বিদেশেই তো ভালোই ছিলি, তুই দেশে না আসলে এত নাটক করতে হতো না। তরিকুলের সাথে জাহানের বিয়ে দিয়ে দিতাম, সব ঠিকঠাক চলতো। কিন্তু তুই তো তাজ, আমার সুখ তোর সহ্য হয় না। জন্মের পর থেকে পিছনে লেগে আছিস। বাহ, আমি দেশে এসে তো অনেক ভালো কাজ করে ফেললাম। শোন, তোকে আমি কখনো ওসব করতে দেব না। তাই ভালোভাবে পড়াশোনা শেষ করে ব্যবসায় হাত দে। এসব ব্যবসা ট্যাবসা তোকেই সামলাতে হবে। তাই অন্যদিকে মন না দিয়ে সঠিক পথে চলা শুরু কর। আমার পথে আমি একা থাকবো, এখানে তোর কোনো স্থান নেই। মাইন্ড ইট। আমাকে জ্ঞান না দিয়ে চলে যা, যা প্রয়োজন নিয়ে যা। আর তোর ফুল টুসির কিচ্ছু হয়নি, শুধু গলায় নখের আঁচড় কেটেছি। আমি তোর থেকে ওরে কেড়ে নিয়েছিলাম, তাই ফিরিয়েও দিলাম। ও আমার বোন, সারা জীবন বোন হয়ে থাকবে। আমি তোর ভালোর জন্য এসব করছি। আমি না তো ভালো, তোকে কে ভাবতে বলেছে? তুই কি ভাবছিস আমি সেই 10 বছরের তাজ যে জাহানের জন্য পাগল ছিলি? না, আমি আর সেই তাজ নই। আমার আর চাই না ওরে। ও তোর সাথে ভালো ছিল, আমার সাথেও ভালো থাকবে না। তুই ওরে আমার সাথে বেঁধে নিয়ে ভালো করিসনি, আমি বেঁধে দেইনি। তুই চাইলেও এই বিয়ে কুড়িতেই বন্ধ করতে পারতি, প্রমাণ করতে পারতি নিজেকে, কিন্তু করিসনি কেন বলতো? শুধুই কি আম্মুর কথাই? মিঠুর প্রশ্ন তাজের মস্তিষ্কে দাগ কাটে। সে সন্দেহান কণ্ঠে আড়ায়, তুই তো তখন বেরিয়ে গেলে, মাত্র আসলি, তাহলে তুই কিভাবে জানলি বিয়ের ব্যাপারে? তোর যেমন বুদ্ধি আছে তেমন আমারও বুদ্ধি আছে। তুই যদি বাড়ি বসে মম আপুকে কিডন্যাপ করতে পারিস, তাহলে ছোট্ট ছোট্ট বিষয় জানতে পারা এটা কোনো বিশাল ব্যাপার না। ওই ফ্ল্যাট আমার, তাই আমার ইচ্ছাতে সব হবে। আমি যা ইচ্ছা তাই করব। তুই এখানে আমার অনুমতি ছাড়া কাউকে রাখতে পারিস না। ফ্ল্যাট আমার টাকায় তৈরি করেছি। আমি কখনো তোর সম্পত্তি ওপর হাত দিয়েছি, তুই কেন দিস? কথার পিঠে যেন কথা লেগেই থাকে। কেউ কাউকে ছাড় দেয় না। যমজ ভাই হয়েও যেন এরা দুটি ভিন্ন জগতের মানুষ, যারা একের পরে একের পথে কাটা হয়েছে সেই ছোট্ট থেকে। ছোট্টবেলায় এটা শুধুমাত্র খেলা ছিল, কখনো কেউ ঠকতে পছন্দ করতো না। দুজনে ভালো খেলোয়াড়, সবাই তাদের এই খেলার প্রতিনিন্দাতে উপভোগ করত। কিন্তু এখন এই প্রতিনিন্দিতাই হয়ে উঠেছে দুই ভাইয়ের মধ্যে অদৃশ্য দেওয়াল, যা শুধু তাদের নিজেদের মধ্যেই বিরাজমান। অন্য সবার কাছে তারা জমজম ভাই, একে অপরের সহায়ক। তাজ একটু কুটিল হেসে মিঠুর কাঁধে হাত রেখে অভিজ্ঞদের মতো বলে, টাকায় মিললেই হয় না, ওটা আমি আমার নামে উইল করে নিয়েছি। এখন তুই যতই চাস বদলাতে পারবি না। সময় থাকতে সব হাতিয়ে নিতে শিখতে হয়। যেমন আজ তোর সব থেকে দুর্বল বোনকে ও নিজের দখলে নিয়ে নিলাম। ছোট থেকে পারলাম করে তোর কোনো লাভ হলো না, কিন্তু লস অবশ্যই হবে।
তোর দুর্বলতা এখন আমার বন্দিনী বলে কথা। মিঠু বুঝে যায় তার জাহানের ক্ষতি করা ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ মিঠু, জাহান মিঠুর দুর্বলতা যা আজ অবধি কেউ জানে না। এই দুর্বলতা একজন ভাই হিসেবে। মিঠুর তো এই একটাই বোন, চাহাতো বোন, কিন্তু এই চাহাতো বোনকেই তো আপন বোন ভাবতো। সবাই অনেক বোঝাতো জাহান আর চাহাতো বোন, কিন্তু সে তো মানতো নারাজ। তার আপন বোন চাই। মিঠুর এই জেদের কারণে সবাই বলেছিল চাহাতো বোন তো আপন বোনই। সে থেকে শুরু হয় জাহানকে তাদের থেকে দূরে রাখা। জাহানকে তাদের থেকে দূরে নিলে তাজ অনেক কান্নাকাটি করতে, কিন্তু এতে মিঠুর মন গলাতো না। জাহান শুধু তার বোন আর কারো না, মাঝে মাঝে শান্তর কাছেও যেতে দিত না। তাজও কান্নাকাটি করে ঘুমিয়ে যেত। তার শেষবার যখন জাহানকে কোলে নিয়েছিল তখন মিঠু তাজকে অনেক মেরেছিল। তখন তাজ বলেছিল, তোর ওই বোন আর আমার কাছে আসলে ওরা আমি জ্যান্ত পুঁতে দেব। এইসব মনে হতেই মিঠু রেগে গিয়ে তাদের শার্টে কলার চেপে ধরে তাতে দাঁত চেপে গর্জে ওঠে, একদম খুন করে ফেলবো তাজ। জাহানের কিছু হলে আমার থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। ও আমার বোন। আম্মু ওরে এই বাড়িতে রাখতে চাই বলেই এত নাটক করে তোর সাথে বিয়ে দিয়েছি। তাজ ঝাড়া দিয়ে মিঠুর হাত ছড়িয়ে দেয় কলার থেকে। শার্টের কলার ঠিক করতে করতে বলে, ভুল করেছিস তুই, চরম ভুল। এমন সময় তাজের রুমে দরজা লক করে কেউ। মিঠু গা ছাড়া ভাব নিয়ে খাটে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাজের অবয়বেও পরিবর্তন আসে। সে নিজের রাগ কন্ট্রোল করতে উল্টো দিকে ফিরে আগন্তুককে ভিতরে প্রবেশের অনুমতি দেয়। শান্ত অস্থির হয়ে রুমে ঢুকে সন্ধিহান কণ্ঠে বলে, তোরা এত রাতে ঝগড়া বাঁধিয়েছিস কেন? শান্ত এসেছে তাজের রুমে। শান্ত এসে দাঁড়ায় খাটের পাশে। মিঠু শোয়া থেকে একটু হেলান দিয়ে বালিশে। মুখে হাসি ফুটিয়ে বলে, আরে ভাইয়া আসো, বসো। আমরা ঝগড়া করছিলাম না, আসলে দেখছিলাম আমার ভাইয়া এখনো আগের মতোই আছে নাকি। আমাদের দেখে কি মনে হয় আমরা ঝগড়া করি? আমি বসতে আসিনি তোমাদের ব্যাপারে সেপারি আলাদা। এই দেখো সাপ নেউল, আবার দিকে ফুল প্রজাপতি। শান্ত মিঠুকে তাড়া দিয়ে বলে, মিঠু আমার সাথে আয়, জরুরি কথা আছে। আমি যাব না। তাজকে নিয়ে যা, ও মম আপুকে কিডন্যাপ করেছে। আমি ফ্লাইটে গেছিলাম, আপুকে পাইনি। তাজ চলবে ইনশাল্লাহ। নেক্সট পার্টের জন্য আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। আপনাদের কমেন্টে সাড়া পেলে আমি দ্রুত আপলোড করার চেষ্টা করব পরবর্তী পর্ব।